পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 10 উইকেটে জয়লাভ। যদি ফরম্যাটটা হয় টেস্ট, তাহলে তো কোনো কথাই নেই, প্রশংসা পাওয়ার যোগ্য। এবং সেখানে বাংলাদেশ যে সব সমালোচিত ফরম্যাট হচ্ছে টেস্ট, এবং সেই সমালোচিত ফরম্যাটে যখন বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে, সেই ফরম্যাটে যদি শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 10 উইকেটে জয়লাভ করে এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জয়ে 10 উইকেটে জয়লাভ, তো সেটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটা একটা হিস্টোরিক্যাল উইন, এটা বলার কোনো অপেক্ষা। তো পাকিস্তান এবং বাংলাদেশের প্রথম টেস্টের 5 দিনের যদি আমরা পরিসংখ্যানগুলো একটু অ্যানালাইজ করি, তো সেখানে আমরা যে জিনিসটা দেখতে পাই যে প্রথম ইনিংসে যখন পাকিস্তান 448 রান করেন এবং সেটা হচ্ছে 6 উইকেট হারিয়ে এবং 113 ওভার তারা ব্যাট করে এবং সেখানে তারা ডিক্লেয়ার দেয়, তো সেই ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে বা বাংলাদেশ সেই ম্যাচটা ড্র করবে এরকম প্রত্যাশা হয়তো বা কারোরই ছিল না। কিন্তু সেখানে যখন 448 রান পাকিস্তান করলো, সেই ইনিংসের বিপক্ষে যখন বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নামে, সেখানে বাংলাদেশ 565 রান সংগ্রহ করে এবং সেটা 167 ওভার বাংলাদেশ খেলে পুরো 565 রান করতে। তো সেই জায়গায় যদি আমরা দেখি, তো প্রথম ইনিংসে পাকিস্তান যখন ব্যাট করে 448 রান করে এবং পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করে রিজওয়ান 171 রান এবং হচ্ছে সাউথ শাকিল করে 141 রান। এবং সেখানে যদি আমরা দেখি হাসান মাহমুদ 2টি উইকেট নেন, শরীফুল 2টি উইকেট নেন এবং মেহেদি এবং সাকিব আল হাসান একটি করে উইকেট নেন। তো সেই ইনিংসটার পরে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো, বাংলাদেশ সেখানে কত রান লিড নিতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় ছিল। কিন্তু সেখানে বাংলাদেশ কি সেই রানটা করতে পারবে নাকি সেই রানে আদৌ পিছিয়ে থাকবে। এবং টেস্ট ফরম্যাটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, প্রথম ইনিংসে যদি আপনি রানের ব্যবধান গড়ে দিতে পারেন, তাহলে পুরো ম্যাচটা আপনার পক্ষেই থাকে এবং পুরো টেস্টের রেজাল্টটা ডিপেন্ড করে প্রথম ইনিংসের সেই রানের ব্যবধানটার উপর। প্রথম ইনিংসটা আপনি কতটুকু এগিয়ে আছেন, পুরো ম্যাচের ফলাফলটা সেটার উপর নির্ভর করে এবং সেখানেই বাংলাদেশ এগিয়ে থাকলো। বিষয়টাই যদি আমরা একটু দেখি, বাংলাদেশ 565 রান করে 117 রানের একটা লিড নেয় এবং পাকিস্তান এই লিড যে পিছিয়ে থাকে এবং সেখানে যদি আমরা দেখি মুশি 191 রান একটা অসাধারণ ইনিংস খেলেন এবং মুশফিকুর রহিম এই ইনিংসটার জন্যই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন এই টেস্টে। এবং সেখানে মমিনুল 50 রান করেন, মেহেদি হাসান মিরাজ একটা অসাধারণ ইনিংস খেলেন 77 রানের এবং লিটন কুমার দাস 50 রান করেন। তো আমরা গত টেস্ট ম্যাচ এবং ওয়ান ডে ও টি-20 যে ফরম্যাটে যাই না কেন, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের যে একটা মানে কন্টিনিউয়াস রান করতে না পারা, ধারাবাহিক পারফরমেন্স, এবং সেখানে দেখা যায় যে 2-1 উপর আমরা যে ডিপেন্ডেন্ট থাকি খেলোয়াড়ের উপর, সেটা থেকে কিন্তু বাংলাদেশ অনেকটা বেরিয়ে এসেছে। এবং আমরা যদি এই ম্যাচটার আরেকটা পজিটিভ দিক আমরা যদি খেয়াল করি, যে টেস্ট ফরম্যাটে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে দিনের শুরুতে এবং শেষে যেভাবে 2-3 উইকেট হারিয়ে বসে, সেই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু উইকেটের দিকে অনেক বেশি মনোযোগী ছিল। এবং যদি আমরা দেখি 167 ওভারে যখন বাংলাদেশ 565 রান করে, প্রতি ওভারে কিন্তু বাংলাদেশ হচ্ছে 3.36 করে রান বের করে। এবং সেক্ষেত্রে যদি আমরা পাকিস্তানের ইনিংসটা খেয়াল করি, 448 রানের ক্ষেত্রে তারা কিন্তু প্রায় প্রতি ওভারে 4 রান করে নিয়ে আসে। তো সেই দিকে বাংলাদেশ রানের থেকে উইকেটে খুবই বেশি মনোযোগী ছিল। উইকেট হারানোর ক্ষেত্রে তারা যে কোনো শর্ট সিলেকশনের ক্ষেত্রে যে তাড়াহুড়ার ব্যাপার, মানে না বুঝে বল না বুঝে বিগ শট খেলতে গিয়ে উইকেট হারানোর যে প্রবণতা, সেটা থেকে কিন্তু বাংলাদেশ অনেক বেশি মনোযোগী ছিল। এবং সেই জায়গাটাতে বাংলাদেশ যখন রানের থেকে উইকেটে টিকে থাকার মনোযোগটা যখন বেশি ছিল, তখন বাংলাদেশ সেই জায়গাটাতে অনেকটা বেশি সাকসেস হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা এবং 565 রান করতে সক্ষম হয়। তো পাকিস্তানের যদি আমরা দ্বিতীয় ইনিংসটা দেখি, 146 রানের মধ্যে যখন 10 উইকেটে পাকিস্তানি ইনিংসটা গুটিয়ে যায় এবং সেখানে যখন বাংলাদেশের টার্গেট দাঁড়ায় অনলি 30, সেই ইনিংসটা যখন আমরা দেখি চতুর্থ দিন শেষে যখন 23 রানে 1 উইকেটে পাকিস্তান চতুর্থ দিন শেষ করে, ঠিক সেই সময় বাংলাদেশ পঞ্চম দিনে ফার্স্ট আওয়ারেই যখন ফার্স্ট সেশনে যখন 5 উইকেট তুলে নেয় এবং আগের দিনে 1 উইকেট, 6 উইকেট হারিয়ে বসে। এবং সেখানে যদি আমরা দেখি 66 এবং 67 এবং 104 এবং 105, 66 রানের মাথায় যখন তৃতীয় উইকেটের পতন ঘটে, গুরুত্বপূর্ণ উইকেট এবং ক্রিকেটের মধ্যে যখন বিগ উইকেট, বাবর আজমের উইকেটটা তুলে নেন নাহিদ রানা এবং 67 রানের মাথায়
সবচেয়ে পাকিস্তানের ভয়ঙ্কর ব্যাটসম্যান সাউথ শাকিলের উইকেটটা তুলে নেন সাকিব আল হাসান স্টাম্পিং করে। তো এই দুইটা উইকেট পাকিস্তানের মিডল অর্ডারের যে জায়গাটা শক্তিশালী ছিল সেটা অনেকটা দুমড়ে যায়। এবং আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি, 104 105 রানের মধ্যে এইখানে যখন পঞ্চম এবং ষষ্ঠ উইকেটের পতন ঘটে, 104 রানের মাথায় সাকিব যখন আশা শফিককে আউট করে এবং 105 রানের মাথায় মিরাজ যখন ষষ্ঠ উইকেটটা তুলে নেন, তখন পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একদম শেষের দিকে। তারা সেই সময় আর ঘুরে দাঁড়ানোর মতো কোনো সেই জায়গাটা ছিল না, তাদের ট্যালেন্টাররা সেইভাবে আর রিজওয়ানকে সাপোর্ট দিতে পারেন। যদিও রিজওয়ান প্রথম ইনিংসে 171 রানের অপরাজিত ছিলেন, কিন্তু এই রিজওয়ান কিন্তু পাকিস্তানের দ্বিতীয় ইনিংসেও হাল ধরেন এবং সেখানে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের দলীয় স্কোরটা যত বড় করা যায় সেটা কিন্তু তিনি সেই দায়িত্বটা পালন করেন এবং 51 রানের একটা ইনিংস খেলেন। তো সেই জায়গায় মিরাজ কিন্তু উইকেটটা নেন 105 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটে। এবং যদি আমরা দেখি সাকিব 3টি, মিরাজের 4টি উইকেট এবং বাংলাদেশের যে পেসার নাহিদ, হাসান মাহমুদ এবং শরীফুলের একটি একটি করে উইকেট। তো 146-এ যখন পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস, বাংলাদেশের টার্গেট যখন 30 রান, তখন মানে এটা মানে স্বাচ্ছন্দ্যে জাকির এবং হচ্ছে সাদমান এই রানটা করতে পারেন এবং বাংলাদেশ 10 উইকেটে বড় ব্যবধানে একটা জয় তুলে নেয়, ঐতিহাসিক টেস্ট জয়, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ এবং পাকিস্তানের মাটিতে। এটা সত্যি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে হিস্টোরিক্যাল উইন ধরে নিতে হবে এবং এটা বাংলাদেশ ক্রিকেটের টেস্টের জন্য একটা অনুপ্রেরণার একটা ম্যাচ বলে বিবেচিত হবে। এবং সেখানে বাংলাদেশের এই মুশফিকের অসাধারণ ইনিংস, লিটন কুমার দাসের রানে ফেরা এবং মমিনুলের রানে ফেরা এবং মেহেদী হাসান মিরাজের মানে সপ্তম এবং অষ্টম উইকেটের পার্টনারশিপে যে পরিমাণ সাপোর্টটা দেওয়া এবং 77 রানে একটা অসাধারণ ইনিংস খেলা, এটা আসলেই এটা একটা বাংলাদেশের এই জয়ের ক্ষেত্রে অনবদ্য একটা ভূমিকা রাখে। এবং সেই দিক থেকে যদি আমরা দেখি, বাংলাদেশ পুরো ম্যাচটায় যেভাবে আধিপত্য বিস্তার করে পাকিস্তানকে ডোমিনেট করে পুরো ম্যাচটা খেলেছে, সে ম্যাচটার ফলাফল হিসেবে তারা সেই জয়টা তুলে নিয়ে এসেছে। আল্লাহ হাফেজ।